সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো। করোনার এই বিশেষ পরিস্থিতিতে অনলাইন ক্লাসে আজকেও তোমাদের সামনে আমি হাজির হয়েছি। মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক বাংলা, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা বাংলা দ্বিতীয় পত্র যে বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছি, তার মধ্যে এর আগে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তা হচ্ছে বাংলা বানান, বাংলা উচ্চারণ, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমি তোমাদের বাংলা বাক্য নিয়ে আলোচনা করব। বাংলা বাক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের 5 নম্বর প্রশ্ন। এখানে পূর্ণমান থাকে 5। এই 5 নম্বর প্রশ্ন, পূর্ণমান 5। এখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। বাংলা বাক্য আমরা যে মনের ভাব প্রকাশ করে থাকি তা বাক্যের মাধ্যমে। সুতরাং এই বাক্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও আমরা বাঙালি, বাংলা বাক্য নিয়ে তেমন কোনো জটিলতায় পড়ি না, কিন্তু আমরা যদি অন্য ভাষার লোক হতাম তাহলে বাক্য নিয়ে জটিলতা পড়তে হতো। যেমন আমরা ইংরেজি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, বাংলা বাক্য তেমনই। সুতরাং বাংলা বাক্যটা আমরা গুরুত্ব সহকারে দেখব। এখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিব, এটাই আমরা আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই বিশেষ পরিস্থিতিতে অন্যান্য ক্লাসে যেভাবে প্রমোশন বা পরীক্ষার বিষয়ে আয়োজন করা, মানে আয়োজন করার চেষ্টা করছি, আমাদেরও প্রি টেস্ট অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত আমাদের পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িতে হয়তো বা পরীক্ষা কলেজে অথবা পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তোমাদের প্রি টেস্টটা হয়তো বাসায় আমরা অ্যারেঞ্জমেন্ট করতে চলছি। নভেম্বরে প্রি টেস্ট পরীক্ষা হবে। তোমাদের যে সিলেবাসটা আছে প্রি টেস্টের, সেই সিলেবাসটাই তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণ, যেভাবে সিলেবাস দেওয়া আছে। তো যাই হোক, তোমরা প্রিপারেশন নাও। আমরা আজকে ধারাবাহিক আলোচনায় বাংলা বাক্য নিয়ে আলোচনার মধ্যে আজকে যে বিষয়গুলো আমি তুলে ধরবো সেটা হলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব হলো 5 নম্বর প্রশ্ন, আর এখানে পূর্ণমান থাকেও 5। বাক্যতত্ত্ব এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে আমরা আগে মনে করতে হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন বিষয়গুলো আমরা ভালোভাবে দেখব। তো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আসতে পারে যে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন আসতে পারে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি আলোচনা। 3 নম্বরে দেখো আসতে পারে বাক্য পরিবর্তন। এই কয়েকটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাংলা বাক্য, একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক, আর তারপর বাংলা গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, এই 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 2টা প্রশ্ন যদি কমপ্লিট থাকে হয়তো বা তোমরা লিখিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য সমস্যা হবে না। কিন্তু বাংলা বাক্য পরিবর্তন যেটা আছে, বাক্য পরিবর্তন, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো বাক্য কাকে, আমরা পরের আলোচনার অংশে আসি যে বাক্যের সংজ্ঞা। বাক্যের সংজ্ঞাটা বলা, লিখতে হবে পরিশুদ্ধভাবে, সুন্দরভাবে। বাক্য কাকে বলে, আমি এখানে লিখেছি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে যখন প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। অর্থাৎ এখানে পদগুলো হতে হবে সুবিন্যস্ত। বাক্যের সংজ্ঞা বিভিন্ন জনে বিভিন্নভাবে দিয়েছেন। এখন আমরা একটু বাক্যের সংজ্ঞাটা অত্যন্ত গুছিয়ে বলার চেষ্টা করব, কারণ এর আগে পড়ছি কয়েকটি পদ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করি তখন তাকে বাক্য বলে। হ্যাঁ, পদ পাশাপাশি বসলে মনোভাব বাক্যের যে সংজ্ঞার যে বৈশিষ্ট্য সেটা হলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হতেই হবে। মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ না হয় তাহলে কিন্তু ওটা একটা পরিপূর্ণ বাক্য হবে না। তাহলে পরিপূর্ণ বাক্য হতে হলে কি করতে হবে, যে পদ থাকতে হবে 2 বা ততোধিক, এবং পদগুলো হতে হবে সুবিন্যস্ত, এলোমেলো হবে না, আর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হবে, তখন তাকে বলা হবে বাক্য। যেমন রানা কলেজে যায়। তাহলে রানা কলেজে যায় যখন বলতেছি, তাহলে এখানে বাক্যটা আমার আর কোনো সমস্যা নেই, বোঝা গেছে যে এই যে বাক্যটা রানা কলেজে যাচ্ছে, আমার মনের ভাব প্রকাশ হয়ে গেছে।
সুতরাং এই বাক্যের যে বৈশিষ্ট্য পদগুলো হচ্ছে সুবিন্যস্ত, আর সুবিন্যস্ত এলেবেল হবে সে পরে আলোচনায় আসতেছে। সুতরাং আমার মনে হয় বাক্যের সংজ্ঞা আমরা এইভাবেই বলবো যে সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আচ্ছা, এখন আসি বাক্য, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক, মনে রাখবে তোমরা। 3টা গুণ অবশ্যই জানা থাকতে হবে, এটা এসএসসিতেও ছিল। 1 নম্বর হলো আকাঙ্ক্ষা, 2 নম্বর হলো আসক্তি, 3 নম্বর হলো যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষাটা কি? আসক্তি আমরা অনেকে বলি আসক্তি, আসলে আসক্তি না, শব্দটা হবে আসক্তি, তারপরটা হবে যোগ্যতা। এখন আমি পরের সংজ্ঞায় আসি যে আকাঙ্ক্ষা কি। আকাঙ্ক্ষা বানানটার দিকে একটু লক্ষ্য রাখবা, এই বানানটা অনেক সময় ভুল আসে, যে আকাঙ্ক্ষা যুক্ত হয়ে আকার হবে, আকাঙ্ক্ষা বানানটা লক্ষ্য রাখবা। তাহলে আকাঙ্ক্ষার সংজ্ঞাটা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। তাহলে আমাদের প্রথম যে মানে শর্ত, সেটা হলো বাক্যের মনোভাব সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে বোঝাতে হবে অন্যকে। আমার বাক্যটা যখন আমরা পরিষ্কারভাবে বোঝাতে যাব, এক পদ শোনার পর যদি আরো এক পদ শুনতে ইচ্ছা হয়, বাক্যটা ক্লিয়ার না হয়, তাহলে সেই বাক্যটা আমরা বলবো এটা আকাঙ্ক্ষার সমস্যা আছে। যেমন সূর্য, পৃথিবী, চন্দ্র পৃথিবীর চারদিকে, আর কিছু বললাম না। তাহলে চন্দ্র পৃথিবীর চারদিকে শব্দটা বা বাক্যটা এটা ক্লিয়ার হয়নি, আরো কিছু জানার দরকার। তাহলে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে যখন বলবো, তখন কিন্তু বাক্যটা আমার ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এই বাক্যটাতে আর কোনো আকাঙ্ক্ষার সমস্যা নেই। তাহলে এখানে চন্দ্র পৃথিবীর চারদিকে, কিংবা আমি যদি বলি রানা কলেজে গিয়ে, আর কিছু বললাম না, কলেজে গিয়ে কি হলো? অসুস্থ হয়ে গেল, ক্লাস করলো না, না বাড়ি ফিরে আসলো, এই যে অনেক প্রশ্ন। তাহলে রানা কলেজে গিয়ে, তারপর আমরা বলতেছি রানা কলেজে গিয়ে ক্লাস করলো, তাহলে বাক্যটা রানা কলেজে গেল, ক্লাস করলো না, এই বাক্যটা কিন্তু আসলে ক্লিয়ার হলো। কিন্তু বা রানা কলেজে গিয়ে যদি বলি, তাহলে কিন্তু বাক্যটার আকাঙ্ক্ষার সমস্যা থাকলো, আরো কিছু পদ আমরা শুনতে চাচ্ছি। এই যে আরো কিছু পদ শুনতে চাচ্ছি, এটাই হলো আমাদের আকাঙ্ক্ষার সমস্যা। তারপর হলো আসক্তি। আসক্তি না, আসক্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসকেই আসক্তি বলে। অর্থসঙ্গতি রক্ষা বলতে কি, আমরা বাক্যটা যখন বলবো, খালি বাক্য বললেই হবে না, পদ, একাধিক পদ হলে হবে না, মনের ভাব প্রকাশ করতে যাচ্ছে অন্য বুঝলো না, তাহলে হবে না। তাহলে অর্থসঙ্গতি, সুশৃঙ্খল পদ বিন্যাস, অর্থসঙ্গতি রক্ষার জন্য পদগুলো এলোমেলো করা যাবে না, সুশৃঙ্খল হতে হবে। যেমন বাক্যে প্রথমে কর্তা, তারপরে কর্ম, শেষে ক্রিয়াপদ থাকে, এইগুলো যদি এলোমেলো হয় তাহলে বাক্যটা ক্লিয়ার হবে না। যেমন উঠলে সকালে হয় দূর অন্ধকার সূর্য, তাহলে উঠলে সকালে হয় দূর অন্ধকার সূর্য, বাক্যটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, কি বলতে যাচ্ছি আমি। কিন্তু আমি যখন বলবো সকালে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, তখন কিন্তু বাক্যটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে উঠলে সকালে হয় দূর অন্ধকার সূর্য, ওই শব্দগুলো দিয়েই যখন আমি বলতেছি সকালে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, তখন কিন্তু বাক্য আমার ক্লিয়ার হয়ে গেল, এই বাক্যটার কোনো আসক্তির সমস্যা থাকলো না। তাহলে আমরা আসক্তি বলতে বুঝছি বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসকে বলা হচ্ছে আসক্তি। যেমন সকালে সূর্য উঠলে অন্ধকার দূর হয় না বলে আমি বললাম যদি উঠলে সকালে হয় দূর অন্ধকার সূর্য, তাহলে বাক্যটার আসক্তির সমস্যা। আচ্ছা, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তারপরে 3য় নম্বরে আমরা যাই, যোগ্যতা। এই যোগ্যতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলন বন্ধনের নাম যোগ্যতা। মানে অন্তর্গত মিল থাকতে হবে এবং ভাবগত মিল থাকতে হবে। তাহলে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য যখন আমরা অর্থগত ভাবগত মিলন বন্ধন থাকবে, তখন সেই বাক্যটা যোগ্যতা সম্পূর্ণ হবে, আর না হলে বাক্যটা যোগ্যতা সম্পূর্ণ হবে না। তাহলে অর্থগত মিল এবং ভাবগত মিল থাকলে তাকে যোগ্যতা বলে। যাই হোক, যেমন হাতি আকাশে উড়ে, এখানে হাতি হলো কর্তা, ঠিক আছে, বিশেষও আছে, ক্রিয়াও আছে, সবকিছু আছে, বাক্যটাও ক্লিয়ার আছে, যে কোনো দিক দিয়ে ক্লিয়ার আছে, কিন্তু বাক্যটার যোগ্যতা নেই, কারণ হাতি আকাশে উঠতে পারে না। খ নম্বরে দেখো, বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, তাহলে রৌদ্র কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না, সুতরাং এই বাক্যটাও সমস্যা আছে। তাহলে আমরা মনে রাখবো বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে,
আর হাতি আকাশে উড়ে বাক্যটার যোগ্যতা সমস্যা। বাক্য ঠিক আছে কিন্তু বাক্যটার যোগ্যতা সমস্যা। তাহলে হাতি আকাশে না উড়ে যদি বলি আমরা পাখি আকাশ উড়ে, তাহলে বাক্যটার যোগ্যতা সম্পন্ন হয়ে গেল। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, তাহলে বৃষ্টিতে প্লাবন হয়, রৌদ্রের মাধ্যমে হয় না, তাহলে এই বাক্যটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, এই তিনটা বিষয় তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি তোমাদের প্রশ্ন আসে যে যে এক বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, তাহলে তোমরা এইভাবেই বলবা যে কতগুলো সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। আর একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা হলো বাক্যের বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। আসক্তি হলো বাক্যের অর্থ সংহতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসকে আসক্তি বলে। আর যোগ্যতা বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলন বন্ধনের নাম যোগ্যতা। এটুকু লিখলে তোমাদের 5 মার্কস ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, কথা বাড়াবো না, তোমরা এটা খেয়াল রাখবা। এরপরে আমরা আসি গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। তাহলে গঠন অনুসারে বাক্য 3 প্রকার। 1 নম্বর হলো সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? যে বাক্যের একটি মাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। একটা কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন রানা কলেজে যায়, তাহলে রানা কলেজে, রানা কর্তা, সমাপিকা ক্রিয়া যায়, তাহলে এই বাক্যটা হলো সরল বাক্য। তাহলে রানা কলেজে যায়, এটা সরল বাক্য, যেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। আচ্ছা, 2 নম্বর হলো জটিল বা মিশ্র বাক্য। আমরা জটিল আর মিশ্রের মধ্যে অনেকে আবার পার্থক্য করে ফেলি যে জটিলটা একটা জিনিস, মিশ্রটা একটা জিনিস না। সেটা জটিল আবার মিশ্র একটা কমপ্লেক্স সেন্টেন্স যেটা আমরা বলি। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে তাকে জটিল বাক্য। তাহলে একটা প্রধান খণ্ডবাক্য থাকবে এবং একটা আশ্রিত বাক্য থাকবে। যেমন তোমাদের লিখেছি আমি, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তাহলে যে পরিশ্রম করে এটা, আর যে সেই সুখ লাভ করে এটা, তাহলে যে পরিশ্রম করে এটা হলো আশ্রিত খণ্ডবাক্য, আর সেই সুখ লাভ করে এটা হলো প্রধান খণ্ডবাক্য। তাহলে প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকতে পারে। যেমন আমি বলি যে সকাল যে ভালোভাবে পড়লে পরীক্ষায় পাশ করবে, তাহলে পরীক্ষায় পাশ করবে এটা প্রধান খণ্ডবাক্য, ভালোভাবে পড়লে এটা হলো আশ্রিত খণ্ডবাক্য। তাহলে আবার যদি বলি যদি সকাল সকালে ওঠো ভালোভাবে পড়ো তাহলে পরীক্ষা পাস করবে, তাহলে 2টা হয়ে গেল। আবার যদি বলি যদি সকাল সকালে ওঠো ভালোভাবে পড়ো বা আমার কথা শোনো তাহলে পরীক্ষায় পাস করবে, তাহলে 3টা হয়ে গেল। তাহলে এই যে অবস্থাটা, এটা গেল সরল, জটিল আর যৌগিক। আচ্ছা, এই বাক্যটাতে তোমাদের ক্লিয়ার এই বিষয়টা থাকতে হবে। যদি না থাকে তাহলে বাক্যটা জটিল, আশ্রিত খণ্ডবাক্য থাকবে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। যদি এভাবে আমরা মানে জটিল বাক্যগুলো বিশ্লেষণ করি তাহলে আমাদের বাক্য পরিবর্তনের কোনো সমস্যা হবে না। এর পরের অংশে আসি আমরা, যৌগিক বাক্য। যৌগিক হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যৌগিক পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য নিয়ে বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। যেমন ছেলেটি মেধাবী কিন্তু ব্যবহার ভালো না। ছেলেটি মেধাবী একটা বাক্য হয়ে গেল, কিন্তু ছেলেটির ব্যবহার ভালো না এটাও একটা বাক্য হয়ে গেল, কিন্তু দুইটা মিলে দুটো স্বাধীন বাক্য। জটিল বাক্যে ছিল একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে একটা আশ্রিত খণ্ডবাক্য, আর এখানে যৌগিক বাক্য হলো যে দুটি স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য সরলও হতে পারে, জটিলও হতে পারে। আমি আরেকটা আবার উদাহরণ, ছেলেটি কলেজে গেল কিন্তু ক্লাস করলো না। ছেলেটি কলেজে গেল একটা বাক্য হয়ে গেছে, ছেলেটি ক্লাস করলো না একটা বাক্য হয়ে গেছে। তাহলে ছেলেটি কলেজে গেল কিন্তু ক্লাস করলো না, ছেলেটি কলেজে গেল ক্লাস করলো না। আচ্ছা, এইখানে এগুলা দুটো স্বাধীন বাক্য। তাহলে আমরা বুঝবো যে সরল বাক্য হলো এই বাক্যটা মানে একটা কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে সরল বাক্য। জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। আর যৌগিক বাক্য হলো পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আমি আশা করি এই 3টা বিষয় তোমাদের কাছে আজকে ক্লিয়ার হলো যে একটি বাক্যের সংজ্ঞা, বাক্যের একটি সার্থক বাক্যের কি গুণ থাকা আবশ্যক, আর গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। এই
এই দুইটা প্রশ্ন তোমরা ক্লিয়ার করবা এবং মুখস্থ করে ফেলবা, বাড়িতে খাতায় লিখবা এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবা। এরপরের দিন আমরা আলোচনা করব যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, বাক্য পরিবর্তন নিয়ে আমরা নেক্সট নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি আশা করি বাক্যের বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে, পরবর্তী ক্লাসে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা কমেন্ট বক্সে হয়তো বা কিছু লিখে জিজ্ঞাসা করতে পারো, আমরা সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আশা এই প্রত্যাশা রেখে তোমাদের আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাই।